হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সেট 6 করানো হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো প্রশ্নটা কি বলছে, 3√6/5√3 মাইনাস এত আছে। তো উপরেরটাই যেমন আছে তেমনই রেখে দেবো, নিচেরটা আমরা ক্যালকুলেশন করছি। নিচেরটা আমরা লিখছি কি আছে, 5√3 মাইনাস 2√12 মাইনাস √32 প্লাস √50। আমাদের এটাকে সিম্পলিফাইড করতে হবে, তারপরে উপরে যেটা আছে সেটা তো আছেই, তারপরে দেখবো আমরা কি করা যায়। তো এটাকে ছোট ছোট করতে হবে সবাইকে। এটাকে ছোট করার কিছুই নেই, 5√3 যেমন আছে তেমনই আছে। এবার দেখো 2√12 আছে, ডান দিকে দেখো √12 আছে। √12কে আমরা লিখতে পারি রুটের মধ্যে 3 গুণ 4, তাহলে ঠিক এরকমভাবে হবে √3 গুণ রুট বার করে নিলে এখান থেকে, মানে রুট আলাদা করে নিলে √4, তাহলে √4 মানে 2 হয় এবং 3 মানে 3, এমনভাবে। তাহলে 2√2 কত হলো, 2 তো গুণ আছেই, √12 জন্য 2√3 মাইনাস মাইনাস কি আছে, 16 16 না সরি √32 আছে, ঠিক আছে। তাহলে এটা কি লিখতে পারি, 16 গুণ 2 32, ঠিক আছে। তাহলে 16টা কত, 4 স্কোয়ার, তার মানে এখান থেকে 4 বার হবে, তার মানে 4√2 হবে। তাহলে 16টা 4√2 প্লাস কি আছে এখানে 50 আছে, √50। তার মানে এখান থেকে কি হয়, 25 গুণ 2 √ওভার, তাহলে 25 মানে 5 হয়, গুণ 2 √2, 5 বার হলে, তাহলে এটা কি হবে 5√2। এবার দেখো √2 আর √3 আমাদের যোগ বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে 5√3 এটা, আর কি আছে √3, এই যে √3 আছে, 5√3 মাইনাস 4√3, তাহলে কত হবে, শুধু √3, ঠিক আছে। তারপরে কি আছে -4√2 প্লাস এই 4√2 প্লাস 5√2, ঠিক আছে। তাহলে কত হবে, শুধু +√2, ঠিক আছে। তাহলে আমাদের আসলোটা কি, নিচে। তাহলে আলটিমেটলি যেটা ছিল উপরে, সেটা উপরেই ছিল, সেটা কি ছিল 3 প্লাস √6, নিচে কি আসছে √3 প্লাস √2। তাহলে এবার আমরা কি করব, করণীয় নিরসক করব। 3 প্লাস √6 উপরে আছে, এটার উল্টো যেটা হয় সেটা দিয়ে করব, মানে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। তাহলে এটা কি হবে, √3 প্লাস √2 গুণ √3 মাইনাস √2, ঠিক আছে। তাহলে উপরে গুণ করে দেখি কত হচ্ছে, 3 মাইনাস 3√2 প্লাস √ওভার 3 6 18 হয়ে যাবে ভিতরে, মাইনাস √12 হবে, ঠিক আছে। তারপরে কি হবে, ও আর নিচে আছে, নিচে কি হবে, নিচে কি হবে √3 a মাইনাস বি a প্লাস বি, √3 এর স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। উপরে কি হচ্ছে, এটা 3√3 মাইনাস 3√2 প্লাস √18 মানে কত, এই যে ডান সাইডে দেখো √18 মানে 9 গুণ 2, তার মানে কি বার হবে এখান থেকে 3 বার হবে, তার মানে 3√2 থাকবে এটা, তার মানে প্লাস 3√2। এখানে একটু মুছে দিই এটা 50টা, এখানে কি হচ্ছে প্লাস, এই মাইনাস আছে 12 আছে, 12 মানে প্রথমেই করেছি, এই যে 12 মানে কি 2√3। আর নিচে দেখো কি হচ্ছে, নিচে নিচে এটা এই যে √3 এর স্কোয়ার আছে, তার মানে কত হবে, √3 এর স্কোয়ার মানে 3 অ্যান্ড মাইনাস √2 এর স্কোয়ার, তার মানে কত হবে 2, তার মানে এটা 3 মাইনাস 2 সমান 1, তার মানে নিচে 1। তাহলে আমার নিচেরটা আর কিছু করতে হবে না ক্যালকুলেশন, তাহলে উপরেরটাই, উপরে যেটা থাকবে সেটাই হবে। তাহলে এটা কি হচ্ছে 3√3 মাইনাস কত 2√3, তার মানে কত হবে এটা, শুধু √3। তারপরে কি আছে এটা 3√2 মাইনাস প্লাস 3√2, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকছে কি আমার শুধু √3, তাহলে শুধু √3টা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। দুয়ের দেখ কি বলছে, 11টি সংখ্যার গড় 10.9, প্রথম 6টি সংখ্যার গড় এত এবং শেষ 6টি সংখ্যার গড় 11.4, তাহলে মাঝের সংখ্যাটি কত, মানে ফিফথ সিক্স নম্বরটা কত, ঠিক আছে। তাহলে কি বলছে, 11টি সংখ্যার গড় 10.9, তার মানে এটা সমান কি হবে, 6টি সংখ্যার গড় 6 ইন্টু 10.5 প্লাস বাদ বাকি রেস্ট 6টি, মানে লাস্টের 6টি কত 11.4, বিয়োগ যে 6টি সংখ্যা হবে সেটা আমি এক্স ধরলাম, কারণ এখান থেকে কি বলছে ছবি দেখে বোঝো ভালো করে, যে প্রথম 6টি সংখ্যা, মানে এখানে 11টি সংখ্যা আছে, প্রথম 6টি সংখ্যার গড় এখানে বলে দিয়েছে,
আবার লাস্টে বলেছে আবার 6টি সংখ্যা, মানে এই যে 6টি সংখ্যা এটা দুবার নিয়ে নিচ্ছি আমরা, সেই জন্য একটি 6 মানে 6 নম্বরটা আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এক্সটা আমি যদি ধরি মাঝখানের সংখ্যা, তাহলে মাঝখানের সংখ্যাটা আমার বাদ দিতে হবে। তাহলে এই ক্যালকুলেশন করলে এখান থেকে মান বার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, এখান থেকে আমরা যদি 6 কমন নেই, ঠিক আছে, তাহলে কি হবে 10.5 প্লাস 11.4 যোগ করতে হবে, কত হচ্ছে 5 আর 4 9, পয়েন্ট দিয়ে 1 এবং 2, তাহলে এই যে এক্স, তাহলে 6 ইন্টু 21.9, তাহলে এক্সটা এবার এদিকে চলে আসছে, এক্স এদিকে, তাহলে ওদিকে কি হচ্ছে 6 গুণ 21.9 বিয়োগ 11 ইন্টু 10.9, ঠিক আছে? এবার এখান থেকে কি কিছু কমন যাচ্ছে, 1 2, এখান থেকে কমন তো কিছুই যাচ্ছে না মনে হচ্ছে, না যাচ্ছে না এখানে, তাহলে ডাইরেক্ট গুণ করে দিই, কি হচ্ছে 6 নং 54, 4 হাতে থেকে 5, 6 একে 6 আর 5 11, 1 6 দুগুণ 12 আর একে 13 বিয়োগ কত হচ্ছে 11, 9 11 99, 9 হাতে থেকে 9, 11 0 0 9, 11 একে 11, এই যে 119 এত হলো, তাহলে এর থেকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 9 আর 5 14, তাহলে অপশানে এই যে একমাত্র এটাই আছে আমাদের, আর দেখে নিই 501, ঠিক আছে, তাহলে 11.1 আমাদের অ্যান্সার, ঠিক আছে? ক্যালকুলেশনটা তোমাদের মতন করতে হবে, এটা আমরা ক্যালকুলেশন সম্পূর্ণ করবো না, এখানে লাস্টের ডিজিট আমরা দেখে নিলাম যে এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 7 আছে, ওই জন্য আমার লাস্টে জাস্ট আমি বিয়োগ করে দেখলাম কত হচ্ছে, সেই জন্য আর পুরোটা করলাম না, ঠিক আছে? তো নেক্সট যাওয়া যাক। 3টা কি বলছে যে 10% ছাড়, 20% ছাড় এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে কি করতে হবে 10 আর 20 প্রথমে নেওয়া যাক, 10 আর 20 বিয়োগ, মানে এটা অ্যাকচুয়ালি এরকমভাবে নিতে হয়, -10% ছাড়, -10% ছাড়, -10 -20 গুণ করলে 10 গুণ 20, তার মানে বাই 100, তাহলে কত হচ্ছে এটা কেটে যাবে সব, মাইনাস কত 30 প্লাস 2, তার মানে এটা হচ্ছে -28, তারপরে -28-এর সাথে আবার 30 করতে হবে, -28 -30, মাইনাসে মাইনাসে প্লাস 28 গুণ 30 বাই 100, তাহলে এই যে 0 0 কেটে গেল, তাহলে 8 5 -58 প্লাস 3 8 24 4, 3 2 6 2 8, মানে 8.4, তাহলে এখান থেকে 8.4 বাদ দিলে নিশ্চয়ই লাস্টে 0.6 আসবে, ঠিক আছে? তাহলে 0.6 আমার অপশানে কোথায় আছে 49.6, ঠিক আছে? এরকমভাবে আমরা করব, অপশান এলিমিনেট করে, ইউনিট ডিজিট দেখে, ডিজিট সাম দেখে, এগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে? তো নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে 2 ধরনের চালের প্রথম প্রকার চাল 15 টাকা প্রতি কেজি এবং দ্বিতীয় প্রকার চাল 20 টাকা প্রতি কেজি হারে 2:3 অনুপাতে মেশানো হয়, তাহলে মিশ্রণের অনুপাত কত হবে? তাহলে অ্যাকচুয়ালি বলছে প্রথম 15টাকে 2 অনুপাতে প্লাস দ্বিতীয়র 20টাকে 3 অনুপাতে, তাহলে টোটাল কত অনুপাত মেশানো হলো 3 আর 2 5, তাহলে এটারই দাম চেয়েছে কত, কত হবে 15 দুগুণ 30 আর 3 দুগুণ 6 60 বাই 5, তাহলে কত হবে এটা 90/5 মানে 18, তার মানে 18 টাকা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি বলছে, পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের দ্বারা ফেল করেছে, ঠিক আছে? একজন 39% নম্বর পেয়েছে, 58 নম্বরে ফেল করেছে, ঠিক আছে? এই যে একে ফেল করেছে, এখানে এখানে পাস ধরি আর এদিকে পাস চলে যাবে এদিকে, আর একজন বলছে 55% নম্বর পেয়েছে, সে কি বলছে 22 নম্বর বেশি পায়, 22 নম্বর বেশি পায়, ঠিক আছে? তাহলে এবার দেখো এই যে এই পার্সেন্ট এদের মধ্যে ডিফারেন্স কি, এটা হবে, ঠিক আছে? ডিফারেন্স কিন্তু এই দুটো প্লাস হবে, কারণ এটা একটা মাইনাস আছে, এটা একটা প্লাস আছে, এই যে মাইনাস একটা প্লাস, এটা 58 নম্বর কম পেয়েছে ওই জন্য এটা মাইনাস, আর এটা 22 নম্বর বেশি পেয়েছে ওই জন্য এটা প্লাস, কিন্তু পার্সেন্টেজ তো ঠিক আছে, যে এ 39% পেয়েছে, এ 55% পেয়েছে, তাদের তাহলে এদের পার্সেন্টের ডিফারেন্স কত 55 বিয়োগ 39, তার মানে কত 9 আর 6 15, 16% 16% এদের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? 16% ডিফারেন্স মানে 16% মানে 39 16% না, মানে টোটাল নম্বরটা 100% ধরছি, সেই জন্য এদের মধ্যে ডিফারেন্স কত 16%, আর নম্বরের ডিফারেন্স কত, নম্বরের ডিফারেন্স কত 22 বেশি পেয়েছে বিয়োগ ডিফারেন্স মানে বিয়োগ 58, ঠিক আছে? এই যে তাহলে এই দুটো অ্যাকচুয়ালি যোগ হবে,
তার মানে কত 22 প্লাস 58, 8 2 10, 5 2 7 থেকে 8, 80। তাহলে বলতে চাইছে যে 16%-এর মান 80। তাহলে পরীক্ষার সর্বমোট নম্বর কত ছিল? তাহলে বলছে 16% মানে 80, তাহলে 100% মানে কত? তার মানে 80/16 গুণ 100। এখানে অ্যাকচুয়ালি এইভাবে করা যায় যে এখানে 5 টাইমস হচ্ছে, তাহলে 100 5 টাইমস হয়ে যাবে। এর কত 5, তাহলে আলটিমেটলি কত হলো 500 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে? একটি মূলধনের উপর 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সুদ যথাক্রমে 660 এবং এত টাকা, উভয় ক্ষেত্রেই সুদের হার সমান, তাহলে সুদের হার কত ছিল? বলছে যে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, শুধু এটা সুদের সুদ বলে যেটা 660, এটা শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট, এটা 660। ঠিক আছে, আর এটা বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কত 696.30। এবার ব্যাপারটা ভালো করে বোঝো যে সিম্পল ইন্টারেস্ট যদি আমি বলি যে 100 টাকা, একে 10% হারে সিম্পল ইন্টারেস্ট করো, তাহলে পরের বছর কি হবে 110 হবে, নেক্সট বছর কি হবে 120 হবে। ঠিক আছে, এটা কি হচ্ছে বারবার কিন্তু সেই 10 করেই অ্যাড হবে যতই যা হোক সিম্পল ইন্টারেস্টে, মানে যেটা মূলধন ছিল সেটারই 10% বারবার আমরা সুদ হিসেবে ধরবো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের সময় কি হয়, এই যে 100 টাকা আছে কম্পাউন্ড ইন্টারেস্টে, প্রথম বছর তো সেমই হবে 10% হারে। ঠিক আছে, 10% হারে প্রথম বছর সেমই হবে, 110 হবে। কিন্তু পরের বার কি হবে, পরের বার এই যেটা হয়েছে সেটার আবার 10% কিন্তু যায়। ঠিক আছে, তার মানে 110-এর 10% কত 11, তাহলে 110 প্লাস 11 এরকম হয়ে যাবে, তাহলে কত 121 এরকমভাবে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি আমাদের যদি এখানে 2 বছর বলেছে আর সুদের হার ছিল 10%, তার মানে 20 হয়, 20% হয় আমাদের পার্সেন্টেজ রেশিও, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এই যে 20%-এর আবার 10%, 20 না 10%-এর 10% আবার অ্যাড হয়ে যায় এর সাথে। ঠিক আছে, তার মানে আমি বোঝাতে চাইছি এই যে সিম্পল ইন্টারেস্ট এখানে 660 আছে। ঠিক আছে, তাহলে 2 বছরে বলেছে, তাহলে প্রত্যেক বছর এদের 2 ভাগ 330, 330 প্রত্যেক বছর সেম যাবে 330। তার মানে অ্যাকচুয়ালি যে পার্সেন্টেজটা আমার দেওয়া ছিল তার জন্য সুদ কি হচ্ছে 330 টাকা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু কোনো জায়গায় মূলধন দেওয়া নেই, শুধু এটা সুদ। তাহলে প্রথম বছরে তো 330 টাকা অবশ্যই হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও তাই তো? তাহলে এর থেকে 330 বিয়োগ করে দেখি, তাহলে 30, এটা 6, এটা 6, এটা কত 3, 366 টাকা তাহলে বাকি আছে। তাহলে কি এটার তো প্রথম বছরে, এটা ভালো করে খেয়াল করো, প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টে 320 টাকা, এই 330, সেকেন্ড বছরও 330 হবে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম বছরে 330 হবে, কিন্তু পরের বার কি, পরের বার এই 330-এর উপরে যে পার্সেন্টেজটা হবে সেটাই হবে পার্সেন্টেজ মানে বেড়ে গিয়ে 366 হবে। এবার সেটা থেকেই আমরা বার করবো যে কত বাড়লো, তাহলে 366.30 আছে, এটা বেড়েছে কতর উপরে 300-র উপরে, 300 না সরি 330 আছে, 330-এর উপরে, তাহলে কত হচ্ছে এটা 30, 6, 3, তাহলে 36.3। তাহলে সুদের হার কত হবে 36.3 বাড়ছে কার উপরে 330-এর উপরে, তাহলে কত পার্সেন্টেজ বার করতে হবে 100 দিয়ে, তাহলে এই যে পয়েন্ট উড়ে গেল, শূন্য কেটে গেল একটা, আর এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য কেটে গেল, তাহলে এই যে 33, 11 দিয়ে কাটলে 3 এবং 33, 11 দিয়ে কাটলে 3, 3, তাহলে 3 দিয়ে কাটলে 11, তাহলে আমার অ্যান্সার কি হলো 11%। তাহলে বোঝা গেছে ব্যাপারটা কি হলো ক্লিয়ারলি? ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। নেক্সটটা যাওয়া যাক তাহলে। নেক্সটটা কি বলছে, একজন মাঠে কয়েকজন একত্রিত হয়েছিল, তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করলে হ্যান্ডশেকের সংখ্যা 120 হয়, তাহলে মাঠে কতজন ছিল? আচ্ছা, হ্যান্ডশেকের রুল হয়, এই যে হ্যান্ডশেকের রুল হয় যদি এন জন থাকে, যদি এন জন থাকে, ঠিক আছে, তাহলে হয় n ইন্টু n-1/2। ঠিক আছে,
এটা যদি তোমরা বুঝতে চাও যে কিভাবে হচ্ছে এটা, তাও বুঝিয়ে দিতে পারি, তবে অনেকটা বড় হয়ে যাবে এখন পর্যন্ত। তোমরা কমেন্ট করো যদি বুঝতে চাও এটা কি করে হচ্ছে, ঠিক আছে? পরের ভিডিওতে হয়তো বলে দেবো। এটা হচ্ছে কি ডাইরেক্ট ফর্মুলা n-1/2 যদি n জন থাকে, তার মানে এখানে কতজন আছে আমরা তো জানি না, সেটাই বার করতে হবে, কিন্তু হ্যান্ডশেক কটা হয়েছে সেটা বলেছে আমাদের। তাহলে এখানে কি হবে, n × n-1/2 সমান 120, এটা আমরা জানি। এবার আমাদের n এর মান বার করতে হবে, তাহলে n × n-1 সমান কত, 240। এবার আমরা কিন্তু সলিউশন করব না ডাইরেক্ট, ঠিক আছে? আমরা জাস্ট উত্তর বসাবো লাস্টে। 60 তো হবেই না, 30 তো হবেই না, ঠিক আছে? তাহলে 15-16-র মধ্যে যে কোনো একটা হবে। এবার কি 15 বসিয়ে দেখি, তাহলে 15 ইন্টু 14 মানে n × n-1, তাহলে কত, 5 14 70, 14 × 14 = 21, 210 হচ্ছে। তার মানে এটা হচ্ছে না, আমাদের 16টাই হচ্ছে n এর মান। তাহলে n এর মান কত, 16। তার মানে কত, 16 জন সেখানে ছিল, ঠিক আছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, একটি ঘড়ি 1 ঘন্টায় একবার বাজে, 2 ঘন্টায় দুবার বাজে, 12 ঘন্টায় 12 বার বাজে, তাহলে ঘড়িটি 36 ঘন্টায় কতবার বাজবে? এখানে কিন্তু বলেনি যে 36তম ঘন্টায় কতবার বেজেছে, ঠিক আছে? মানে 36টা ঘন্টা, মানে 36 ঘন্টা পর্যন্ত কতটা ঘন্টা বেজেছে। তাহলে আমরা দেখি যে প্রথমে কি বলছে, প্রথমটায় 1টা বাজে, তারপরে 2টো বাজে, তারপরে 3টায় 3টে, এরকম করে করে 12টায় 12টা বাজে, ঠিক আছে? 12 বার বাজে। তাহলে কি আমরা 1 থেকে 12 পর্যন্ত যোগ করতে হবে তো আমাদের, যেহেতু 1 থেকে 12। তারপরে বলেছে এই 12 আবার তো রিপিটেড হবে, কারণ 36তম ঘন্টায় 36 বার থোড়ি না পড়বে, 36 তো 12 পরে, 12-র পরে আবার সেই একটা থেকেই তো বাজবে। তাহলে এটাই তো 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো যে 36টা ঘন্টায় কত পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 12 পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তাহলে 1 থেকে 12 এমনি যোগ করার থেকে আমরা তো ফর্মুলা জানি সমান্তর প্রগতি, সেটা কি, n × n+1/2 হয়। ফর্মুলা কি আছে, n × n+1/2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা সমান্তর প্রকৃতির যোগফলের। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? পর 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 স্বাভাবিক সংখ্যা। তাহলে কি এখানে n কত, 12, 12 + 1 কত, 13 বাই কত, 2, আর কত গুণ আছে, 3 গুণ। তাহলে এটার মান যেটা বার হবে সেটাই হবে। তাহলে 2 দিয়ে কাটলে 6, তাহলে 3 6 18 গুণ 13, তাহলে কত হচ্ছে, 8 13 104, আর কত, 13 1 13, আর 10 23, তার মানে 234 বার আমাদের ঘন্টাটা বাজবে, ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট কি বলছে দেখা যাক। 18 সেমি দৈর্ঘ্য ও 14 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ভিতরে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত? তার মানে বলতে চাই যে ঠিক এমন হবে যে এরকম একটা আয়তক্ষেত্র আছে, 18 সেমি এটার দৈর্ঘ্য এবং 14 সেমি প্রস্থ, তাহলে এর ভিতরে একটা সার্কেল আছে, তাই তো বলতে চাইছে, হ্যাঁ এরকম একটা সার্কেল আছে এর ভিতরে এরকম একটা সার্কেল আছে। তাহলে বলছে ভিতরে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বৃহত্তম বৃত্ত কখন হবে, যখন এই যে ব্যাসটা, এটা এটার প্রস্থ বরাবর ব্যাস হবে, এর থেকে বেশি তো আর ব্যাস হতে পারে না, ঠিক আছে? ম্যাক্সিমাম ব্যাস এর প্রস্থ বরাবর হবে, সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা কি করতে পারি, ব্যাস যদি 14 হয়, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত, 7 হবে। তাহলে এটারই ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি যে πr² হয় আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাইয়ের মান কত হয়, 22/7, আর স্কোয়ার মানে 7 গুণ 7, তাহলে 7 দিয়ে 7 দিয়ে কেটে গেল, তাহলে 7 দুগুণ 14 4, 7 দুগুণ 14 রেখে 15, 154 বর্গ সেমি আমাদের উত্তর, ঠিক আছে? নেক্সটটা যাওয়া যাক তাহলে। বলছে একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 4 ঘন্টায় ভরে এবং অপর নল দিয়ে 9 ঘন্টায় খালি হয়। তার মানে একটি নল দিয়ে 4 ঘন্টায় ভরে, একটি নল দিয়ে 9 ঘন্টায় খালি হয়। তাহলে এদের এলসিএম কত, 36, এটা কত 9 প্লাস হচ্ছে, এটা কত হচ্ছে -4 এককে মাইনাস হচ্ছে, ঠিক আছে? এ হচ্ছে গল্প আমাদের। তারপরে কি বলছে, যদি দুটি নল একত্রে খোলা হয় তাহলে তা কতক্ষণে ভরবে? তাহলে দুটি নল একত্রে ভরা হলে কত করে এফিসিয়েন্সি কাজ করবে, 9 বিয়োগ 4, তার মানে +5 এফিসিয়েন্সিতে কাজ করবে। তাহলে +5 এফিসিয়েন্সি দিয়ে 36টা কত সময় কমপ্লিট হবে? তাহলে 36/5, 36/5 মানে কত, 5 তো 36 দিয়ে ভাগ যাবে না, তার মানে পয়েন্টে আসবে, তার মানে 7.2টাই হবে। তাহলে 7.2টাই অ্যান্সার, ঠিক আছে? সহজ অঙ্ক।
পরবর্তীটা যাওয়া যাক তাহলে। কি বলছে, একটি ক্যাম্পে 150 জনের মধ্যে 45 দিনের খাবার ছিল। তাহলে এরকম ক্যাম্পে 150 জন আছে, তাদের 45 দিনের খাবার আছে, সমান কি বলছে 10 দিন পর 25 জন চলে গেল। তাহলে 10 দিন তো এরা ছিল 150 জন, 10 দিন তো 150 জন ছিল, ঠিক আছে। তারপরে কি বলছে 25 জন চলে গেছে, তাহলে প্লাস 25 জন চলে গেলে থাকবে কত, 125 জন। বলছে কত দিনের খাবার বাকি থাকবে, তাহলে আমি ধরলাম x দিনের খাবার বাকি আছে। তাহলে কি হবে, এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। এটা 125 ইন্টু এক্স সমান কত হবে, 150। যদি এর থেকে কমন নেই, এটা কি হবে, এটা এদিকে আসবে, ঠিক আছে। আমি 125টা ওদিকে আছে, এদিকে লিখলাম, তাহলে এটা এদিকে আসবে। 150 কমন নিলে কি হবে, 45 থেকে 10 বিয়োগ হবে, কত হবে তাহলে 35 হবে, ঠিক আছে। তাহলে এক্স সমান কত হবে, 150 গুণ 35 বাই 125। তাহলে 25 দিয়ে কাটলে 5 25 125, আর 6 25 150, এই যে, আর 5 দিয়ে 35 কাটলে 7, তাহলে 6 7 কত 42। তাহলে 42 আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে যদি রুট ওভার এত সমান 135 হয়, তাহলে 135-এর রুট মানে এত রুট 135 ডাইরেক্ট বলে দিয়েছে, তাহলে এত সমান কত। এবার এটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা দেখো ভালো করে, যে আমরা সব জায়গায় কিন্তু ওই সংখ্যাটাই আছে, ঠিক আছে, কিন্তু একটু পয়েন্ট এদিক ওদিক আছে। এটা দেখে ফালতু ভয় পাওয়ার কিছুই নেই। এই যে দুটো পয়েন্ট আছে, তার মানে কি, আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো ডাইরেক্ট লিখে দেবো, ঠিক আছে। এটা কি, যে 182.25 আছে, আমি এটাই বোঝাচ্ছি। সমান কি লিখতে পারি আমরা, 182.25 বাই 100, ঠিক আছে। এবার 182.25-এর রুট কত জানি, 135 হয়, ঠিক আছে। আর এই যে 100 রুট কত হয়, 10 হবে। তার মানে এটা কত হবে, 13.5 হবে। তার মানে কি, পয়েন্টের বাই পয়েন্ট, এই রুটের ভিতরে কি আছে, দুটোর আগে দশমিক আছে। তাহলে যেটা আমার রুট হয়ে চলে আসবে সেটা কি, মাত্র একটার পিছনে হবে। তারপরে এবার দেখো, এখানে কটা আছে, 4টে আছে, তাহলে কত হবে, দুটোর পরে দশমিক হবে। এখানে কটা আছে, 6টা আছে, তাহলে কটা, 3টের পরে দশমিক হবে। এখানে আছে 8টা, তাহলে কটা হবে, 4টের পরে দশমিক। তাহলে আমরা আর ক্যালকুলেশন কিছুই করবো না, ডাইরেক্ট লিখবো, ঠিক আছে। তাহলে কত হবে, প্রথমটা 13.5, ঠিক আছে। তারপরটা কত হবে, 1.35। তারপরটা কত হবে, 0.135, ঠিক আছে। তারপরটা কত হবে, 0.0135। তাহলে হলো, কি বললাম, প্রথমটা একটার পরে হচ্ছে, দ্বিতীয়টায় কত, দুটোর পরে, তৃতীয়টা 3টের পরে, চতুর্থটা 4 নম্বরের পরে। এবার অপশানস দেখো, 13 তো আমাদের আছে, ঠিক আছে, আর তারপরে সব এই 1 আছে, আর সব 1-এর থেকে কম। তাহলে এই 14টাই কাছাকাছি আছে, আর তো কিছুই নেই, তাহলে এটাই অপশান, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এটা কত তাড়াতাড়ি হয়ে গেল, অনেকে এটা দেখেই বাদ দিয়ে চলে যেতে হয়তো, ঠিক আছে। তো নেক্সটটা দেখা যাক। বলছে 384 বর্গ সেমি সমগ্রতলের ক্ষেত্রফল বিশিষ্ট ঘনককে গলিয়ে 96 বর্গ মিলিলিটার সমগ্রতলের ক্ষেত্রফল বিশিষ্ট কত গুণ এরকম। তাহলে বলছে যে, তাহলে আগে দেখে নিই সেন্টিমিটার মানে কত। সেন্টিমিটার মানে আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিলিটার, ঠিক আছে। তাহলে আগে দেখে নিই, এই যে সমগ্রতল ক্ষেত্রফল বিশিষ্ট ঘনককে গলিয়ে বলেছে, তার মানে এখান থেকে আমার ঘনকের বাহু বার করে ঘনকের আয়তন বার করতে হবে, তারপরে আমরা সেখান থেকে বার করতে পারবো, ঠিক আছে, এই ছোট ঘনক বার করতে পারবো। তাহলে বলেছে 384 বর্গ সেমি, আমরা জানি যে 6a² হয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এর মান বার করতে পারবো। তাহলে 6 কাটলে কি হবে, 6 ছক 36, 4 6 24। তাহলে এই মানে কত, এই মানে 8। তার মানে এই যে ক্ষেত্রফল বিশিষ্ট যেটা ছিল তার ঘনকের কত, 8 সেমি। 8 সেমি হচ্ছে বাহু, তাহলে 8 সেমি বাহু, তার মানে 80 মিলিলিটার, লিটার বলছি কেন, 80 মিলিমিটার, ঠিক আছে, মিলিমিটার। এটা 80 মিলিমিটার বাহু হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকেই গলিয়ে বলছে আমার কি, এত বর্গ মিলিলিটার সমগ্রতল ক্ষেত্রফল বিশিষ্ট কটি ঘনক তৈরি করা যাবে। তাহলে এই যে এটা আছে, এটার আয়তন আগে বার করতে হবে। এটার আয়তন মানে কি, এর কিউব। তার মানে কিউব মানে কিছুই না, আমি 3বার গুণ করে দিলাম। এই যে এটা আয়তন আছে, ঠিক আছে। এবার এখানে আবার বলছে যে 96 বর্গ মিলিমিটার সমগ্রতল, তাহলে এটাও এখানে আমি বার করে নিই, যে ওখান থেকে বাহু বার করে আবার আয়তন বার করতে হবে আমার। তাহলে
96 মিলিলিটার বলেছে, তাহলে এখানেও আবার এ স্কোয়ার সমান 96 হবে, তাহলে এই 6 এ স্কোয়ার সমান, সরি সমগ্র তল বলেছে, তাহলে এ স্কোয়ার সমান কত হবে, 6 ষোলো, তাহলে এ সমান কত হবে 4, তার মানে এখানে 4 বাহু বিশিষ্ট। তাহলে 4 বাহু বিশিষ্ট হলে কি হবে, এর আয়তন কি হবে, 4 কিউব হবে। ঠিক আছে, তাহলে আমার চাইছে কি, তাহলে আমার চাইছে এই আয়তনটা করতে এই যে সাইজ আছে এর কটা কটা লাগবে এই সাইজের। ঠিক আছে, তার মানে আমার অ্যান্সারটা কী হবে, এই যে এখানে আছে 80 গুণ 80 গুণ 80, এটাকে আমাদের ভাগ করতে হবে 4 কিউব দিয়ে। 4 কিউব মানে কত, 4 গুণ 4 গুণ 4, তাহলে একটা একটা 4 কাটছে আর এখানে 20 করে হচ্ছে, এখানে কাটছে আর 20 করে হচ্ছে, এখানে কাটছে আর 20 করে, তাহলে 20 এর কিউব কত, 20 এর কিউব না জানলেও তিনটে গুণ করলে 8ই হচ্ছে, তাহলে কত, 8-এর পরে 3টে শূন্য, 8-এর পরে 3টে শূন্য। ঠিক আছে, তাহলে বোঝা গেছে, হয়ে গেল অঙ্কটা। নেক্সট এখানে একটু অনেকটা ব্যাপার আছে, যে সমগ্রতল ক্ষেত্রফল এখানেও বলেছে এখানেও বলেছে সমগ্রতল ক্ষেত্রফল, ওই জন্য একটু মানে এটা অনেক শর্টকাটে করতে হলো, আর নইলে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করতে হলে এটা অনেক সময় লেগে যেত। তাহলে নেক্সট যাওয়া যাক, কি বলছে সাইন 90 মাইনাস থিটা ইন্টু সাইন থিটা বাই ট্যান থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে আমরা কি জানি, কস থিটা, ইন্টু সাইন থিটা আছে সাইন থিটা, ইন্টু এই যে ট্যান থিটা যা আছে এটাকে আমরা উল্টে দিয়ে লিখতে পারি কস থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, যেটা আছে সেটাই থেকে যাবে। ঠিক আছে, সমান এটা কি লিখতে পারি, কত, কস থিটা গুণ সাইন থিটা গুণ এই, সরি এটা কস লিখে ফেলেছি, এটা কট থিটা হবে, ট্যান থিটা উল্টে গেলে কট থিটা হয়, তাহলে কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা হয়। ঠিক আছে, প্লাস সাইন স্কয়ার থিটা তো আছেই, তাহলে এই যে সাইন থিটা কেটে গেল, তাহলে কি হচ্ছে কস স্কয়ার থিটা, এই যে কস থিটা গুণ হয়ে গেল, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর আমরা কি জানি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1 হয়, তাহলে 1 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এখানে তুমি যে কোনো মান বসাতে পারতে, এটা এরকমভাবে হলো। ঠিক আছে, এবার নর্মাল এরকমভাবে হতে পারে যে আমি যে কোনো একটা মান বসাচ্ছি, আমি ধরলাম থিটা সমান 45 ডিগ্রি, যেহেতু আমার 45 ডিগ্রিটা মাঝখানে থাকে ওই জন্য সব অঙ্কে 45ই বসানোর চেষ্টা করবে। এখানে কিন্তু জিরো বসালে হবে না, কারণ ট্যান থিটা নিচে আছে, জিরো বসালে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো 45 বসাচ্ছি, তাহলে সাইন 45 কত হবে, সাইন 90 মাইনাস 45, তার মানে 45ই, সাইন 45 কত, 1/√2 হয়, গুণ এখানে সাইন 45 আবার আছে, তাহলে কত হবে 1/√2, আর নিচে ট্যান থিটা ট্যান 45 মানে 1ই হবে, তাহলে প্লাস এখানে সাইন 45-এর মানে 1/√2 তার স্কোয়ার, তাহলে এটা 1/√2 গুণ করলে কত হবে হাফ, এটা কত হবে 1/√2 হাফ, তাহলে হাফ প্লাস হাফ 1, তাহলে হয়ে গেল 1। এবার এটা যদি না মনে থাকে, এত কিছু মনে না থাকলেও এই জিনিসটা মনে রাখবে যে আমার যখনই ট্রাইগনোমেট্রি কিছু দেবে মান এরকমভাবে বসিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, স্কিপ করবে না, চেষ্টা করবে করার মান বসিয়ে। ঠিক আছে, তো চলো নেক্সট কি বলছে, একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 1,6,2,0 হলে বহুভুজের বাহুর সংখ্যা কত। বহুভুজের বাহুর সংখ্যা হয় মানে সমষ্টি, সমষ্টি হয় n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হয় বহুভুজের, এটা হয় বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে n-2 ইন্টু 180 ডিগ্রি সমান 1620, তাহলে n-2 সমান কত, 162/180, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 18 দিতে নিশ্চয়ই যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা, 8 9 তাহলে 9 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে n সমান কত, 9 আর 2 11, তাহলে n সমান কত আমাদের 11 বার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক, এখানে একটু বহুভুজের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এখানে যদি আমাদের ইয়ে দিত এক্সটার্নাল অ্যাঙ্গেল মানে বহিস্থকোণ, তাহলে সেটা কিন্তু হয় যে 180/n বহিস্থকোণ হয়। ঠিক আছে, যেটা বহিস্থকোণ দেবে এখানে যেটা থাকে এক্স বহিস্থকোণ, আর ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে অন্তস্থকোণ প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল সমান হয় 180 ডিগ্রি। তার মানে আমাদের যে কোনো একটা অ্যাঙ্গেল বার হয়ে গেলে আমরা
অন্য একটা অ্যাঙ্গেল বার করতে পারবো। ঠিক আছে, তো নেক্সট এটা মনে রাখবে, এই যে n মাইনাস টু ইন্টু 180 তো এটা ধরো ত্রিভুজ, ধরো ত্রিভুজের বাহু এটা তিনটে, তাহলে 3 - 2 ইন্টু 180, তার মানে 180 হচ্ছে। ধরো চতুর্ভুজ আছে, তাহলে 4 - 2 ইন্টু 180, তার মানে কত, 360 হচ্ছে। চতুর্ভুজের চার কোণে এই এই চারটি কোণের সমষ্টি 360, তাহলে পঞ্চভুজ থাকলে কত হবে, 5 - 2 ইন্টু 180, তার মানে 3 × 8 = 54, 540, এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, এরকমভাবে মনে রাখবে, যেহেতু n-2 হবে, এটা মনে রাখবে যে n-2 হবে। কেন? কারণ যদি 2 তো আমাদের বিয়োগ করতেই হবে। কারণ কি, যদি সরলরেখা বলা এরকম একটা কিছু দেয়, তো এদের অন্তস্থ কোণ বহিস্থ কোণ দুটো থাকবে, তো অন্তস্থ কোণ ওদের কিছুই থাকবে না, এটা ক্লোজ সারফেসে থাকে। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক, কি বলছে, একজন শ্রমিককে একটি সংখ্যাকে 53 দিয়ে গুণ করতে বলা হলে সে ভুল করে 35 দিয়ে গুণ করে এবং তার প্রাপ্ত উত্তর প্রকৃত উত্তরের থেকে এত কম হয়। তাহলে ধরি, আমি সংখ্যাটা ধরলাম x আছে, ঠিক আছে, তাকে 53 দিয়ে গুণ করতে বলা হলে হতো সেটা কত, 53x হতো, কিন্তু সে ভুল ক্রমে গুণ করেছে 35 দিয়ে, তার মানে 35x হয়েছে তার। তারপরে কি বলছে, যে প্রকৃত উত্তরের থেকে অবশ্যই কম হবে, যেহেতু কম গুণ করেছে 1206, তার মানে এদের দুটোর মাইনাসই কিন্তু 1206 হবে তাহলে। ঠিক আছে, তাহলে কত হবে, 53x মাইনাস 35x কত, 8, 8 × 5 = 13, হাতে থাকে 1, 18, 18x, 18x সমান 1206, তাহলে x সমান কত, 1206/18, 9 দিয়ে যাবে, 9 × 2 = 18, 9 দিয়ে 9 × 1 = 9, 3 = 30, 3 × 9 = 27, 36, 4 × 9 = 36, 2 দিয়ে কাটলে 6 × 2 = 12, 1 × 10 = 14, 7 × 2 = 14, 67, তাহলে 67 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট যাওয়া যাক, কি বলছে, এটার মান নির্ণয় করতে হবে। এটার মান কত, 1 + 1/2, 1 + 1/2, তাহলে কত হচ্ছে এটা, 3/2 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে যেহেতু ভাগ আছে, তাহলে গুণ করে দিলে কি হবে, 2/3 হবে, তার মানে এখানে কি হবে, 1 প্লাস ভাগ থাকলে 2/3 হবে, এটা যা ছিল ভাগ আছে উল্টে যাবে, 1 + 2/3, তাহলে 1 + 2/3 মানে কত, 3 × 3, 3 × 2 = 5, 5/3 আছে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, 1 + 1 / 5/3, তাহলে কি হবে, উল্টে যাবে, আবার সেম 1 + 3/5 হয়ে যাবে, তাহলে 3/5 মানে এখানে কত হবে, 5 1s 5, 5 + 3 8, 8/5। ঠিক আছে, আবার এখানে যেহেতু ভাগ আছে, তাহলে কি এটা উল্টে যাবে, তাহলে কত হবে, আলটিমেটলি 5/8 হবে। ঠিক আছে, তাহলে 5/8 আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, নেক্সট যাওয়া যাক, বলছে এবিসি ত্রিভুজে এডি উচ্চতার দৈর্ঘ্য 9 সেমি, তাহলে এরকম একটা ত্রিভুজ দিয়েছে, বলছে এরকম এডি আছে উচ্চতা, এডি তো হলোই না, এরকম উচ্চতা আছে এ ডি। আচ্ছা, উচ্চতা কিন্তু সবসময় লম্ব হয়, এরকম লম্ব হবে। ঠিক আছে, এ বি সি। ঠিক আছে, তাহলে কি বলছে, এ বি সমান 6√3, আর কি বলছে, সিডি সমান 3√3, 3√3, তাহলে কি বলছে, অ্যাঙ্গেল এ কত হবে, তাহলে বলছে, বাবা ভারী কোশ্চেন দিয়েছে কিন্তু, অ্যাঙ্গেল এটা কত হবে, এখানে অ্যাঙ্গেল কিন্তু দুটো আছে, তা আমি এটা ধরলাম θ1 আর এটা ধরলাম θ2। আমরা কি, এটা কিছুই না, দেখে ভয় পাওয়ার দরকার নেই, এটা আমাদের, আচ্ছা হাইট বলে দিচ্ছে 9, হাইটটা তো লিখিনি, এই যে হাইটটা 9। ঠিক আছে, এটা আমাদের কিছুই না, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। ঠিক আছে, এই যে প্রথমটার থেকে দেখা যাক, এই যে প্রথমটা আমরা দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা করে বার করবো। এই যে প্রথমটার থেকে দেখায়, এখানে কি, এই যে অ্যাঙ্গেল দেওয়া থাকলে লম্ব কোণটা এইটা, এখান থেকে একটা তীর মেরে দেবে, যেখানে গিয়ে লাগবে সেটা হবে লম্ব। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ধরলে এখান থেকে একটা তীর মেরে দেবে সোজা, যেখানে লাগবে সেটাই হচ্ছে লম্ব, তাহলে এটাই লম্ব আর এটা লম্ব। এই এই ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব। ঠিক আছে, এটা অতিভুজ আর এটা ভূমি, ভূমি দুটোরই একই ভূমি। তাহলে আমি যদি এইখানে একটা অ্যাঙ্গেল ধরি, সেটাতে কি কি পাচ্ছি আমরা, ভূমি আর অতি আছে, ভূমি আর অতি আছে, এই যে θ2 অ্যাঙ্গেলের সাপেক্ষে কি কি আছে, এই ভূমি নিতে পারবো আর অতি নিতে পারবো। তাহলে কোন ফর্মুলায় ভূমি আর অতি আছে, কজের ফর্মুলায়, তাহলে কস θ2 সমান কি, ভূমি বাই অতি হয়, তাহলে ভূমি কত আছে 9, অতি কত আছে 6√3, তাহলে কাটাকুটি করে দেই, কি হচ্ছে, 3 × 2 =
6 3 3 9, এই যে √3 3 কাটলে √3 হচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে √3/2। তাহলে আমরা কি জানি √3/2 কি হয়, cos 30 এর মান √3/2 হয়। তার মানে অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা এখান থেকে পেলাম কি, যে θ2 সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের পকেটে থাক। এবার কি বলছে, এবার এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা কি কি জানি, আমরা কিন্তু এখানে আবার কি জানি, এটা এটা কি ছিল, এটা ভূমি আছে, আর এখান থেকে তীর মেরেছিলাম, এটা কি লম্ব, তাহলে লম্ব আর ভূমি আছে এটার ক্ষেত্রে, লম্ব আর ভূমি, তাহলে লম্ব আর ভূমি কোন ফর্মুলায় পাবো আমরা, ট্যানের ফর্মুলায় পাবো। তাহলে কি করব, ট্যান, তাহলে ট্যান θ1 সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব কত 3√3 বাই ভূমি কত 9, তাহলে কত হচ্ছে 3 3 কেটে গেলো 3, তাহলে √3/3, এখান থেকে √3 কাটলে এখান থেকে √3 পড়ে থাকবে, তাহলে থাকছে কত 1/√3। তাহলে 1/√3 মানে আমরা কি জানি, ট্যান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে θ1 সমান কত বার হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওইদিকে θ2 30 ডিগ্রি, θ1 30 ডিগ্রি, তাহলে এ সমান কত, এ সমান কিছুই না θ1 প্লাস θ2, এই যে দুটোর যোগফল থিটা, তাহলে কত হচ্ছে 30 প্লাস 30 সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে আমাদের এর মান। অঙ্কটা একটু অনেকটা গভীরতার অঙ্ক ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু স্মার্ট থাকলে, হাইট অ্যান্ড ডিস্টেন্সে একটু পাকা থাকলে এগুলো অবশ্যই করা যাবে। ঠিক আছে, এবং এগুলোর চেষ্টা করবে, ছেড়ে দিয়ে চলে যাবে না। নেক্সটটা যাওয়া যাক, কি বলছে, 9টি দ্রব্যের বিক্রয় মূল্য 12টি দ্রব্যের ক্রয় মূল্য সমান লাভ ক্ষতি কত। তাহলে 9টি দ্রব্যের মানে 9 এসপি বিক্রয় মূল্য সমান 12 সিপি কস্ট প্রাইস। ঠিক আছে, এই বলছে, তার মানে এই যে এসপি বাই সিপি, সিপিটা এদিকে নিয়ে আসলাম, কত হচ্ছে 12/9, 12/9 মানে কাটাকুটি করলে কত হয়, 3 দিয়ে 3 এ 4 12, 3 3 9। তাহলে এখানে বলতে চাইছে কি, যে 3 টাকা কস্ট প্রাইস আর বিক্রির প্রাইস কত 4 টাকা, তাহলে এদের ডিফারেন্স কত 1, তাহলে 1 টাকা লাভে বেচেছে, 1 টাকা বেশি দামে বেচেছে। ঠিক আছে, তাহলে লাভ হচ্ছে কত 1 টাকা, কার ওপরে হচ্ছে 3 টাকার উপরে, তাহলে কত পার্সেন্টেজ হয়, কিচ্ছু না, 100/30 থাকলে 33.13 হয় আমাদের লাভ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে কত 33.13 আমাদের লাভ। ঠিক আছে, এবার লাস্ট অঙ্কে যাওয়া যাক, কি বলছে, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, সূচকের অঙ্ক, সূচকে যতটা বোঝানোর বুঝিয়ে দিচ্ছি, যদি না বুঝতে পারো সূচক আমার প্লে লিস্ট করা আছে, দেখে নেবে, সূচকটা কিন্তু ভালো করে করতে হবে, সূচক খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কি বলছে, 2 n প্লাস 4 মাইনাস 2 n প্লাস 2 সমান 3 আছে, তাহলে এখান থেকে 2n গুণ 2 আমরা এরকমভাবে লিখতে পারি ডিগ্রি থাকলে, তাহলে 2n গুণ 2 সমান 3 যেমন আছে, এখান থেকে 2n কমন নিতে পারি, তাহলে পরে থাকছে কি 2 মাইনাস 2, তাহলে কত হচ্ছে এখানে 3, তাহলে 2n 2 মানে কত, 2 মানে 4, 2 4 বার গুণ মানে 16, বিয়োগ 2 মানে 4 সমান 3, তাহলে 2n গুণ কত হচ্ছে, এটা 12 সমান 3, তাহলে এখানে 2n সমান কত হচ্ছে 3/12, তার মানে 3/12 মানে 4, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি 1/4। এবার হচ্ছে গল্প কি, 1/4 মানে কি লিখতে পারি আমরা, 1/4 মানে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, তাই তো। তাহলে এবার কি করা যায়, 2n আছে, এই যে এটা যখন উপরে যাবে, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে। ঠিক আছে, নিচের থেকে যখন উপরে যাবে, এটা সব সূচকের নিয়ম। ঠিক আছে, তাহলে 2n সমান 2 হলে n সমান কত -2, যেহেতু বেস সমান আছে। ঠিক আছে, বেস এদের 2, তাহলে n এর মান -2। ঠিক আছে, তাহলে আজকেরটা কমপ্লিট হয়ে গেল, নেক্সট ভিডিওতে দেখা হবে তাহলে।